নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য এলাম লাইভে। আজকে আমার যে বিষয়টা নিয়ে কথা সেটা হলো আমেরিকার যে বন্ড বিক্রি হচ্ছে না এবং আমেরিকার বন্ডের ইল্ড রেট বেড়ে গেছে। এর সোজা কথায় মানে হলো আমেরিকাকে কেউ আর ঋণ দিতে চাইছে না, আমেরিকান সরকারকে। এবং যখন কাউকে কেউ ঋণ দিতে না চায় তখন সে বলতে পারে যে আমি আমি যে ঋণটা নেব তার এগেনস্টে যে সুদটা দেব সেটা আরও আমি বৃদ্ধি করছি, সুদের হারটা। অর্থাৎ ইল্ড রেট বেড়ে যায় যখন কোনো বন্ডের চাহিদা কমে যায়, তখন বন্ড প্রাইস কমে যায় এবং তার ইল্ড রেটটা বেড়ে যায়। সে ইল্ড রেট বেড়ে গেছিল এবং সেই ইল্ড রেট বেড়ে যাওয়া দেখে মার্কিন ফেড নিজে থেকেই আমেরিকান বন্ড কিনে নিয়েছিল। কিন্তু জিনিসটা হলো, এবং এটার পরে অবশ্যই ইল্ড রেটটা খানিকটা আবার কমে আসে। বাজার মনে করে বোধহয় আমেরিকান বন্ডের একটা চাহিদা তৈরি হয়েছে, কিন্তু একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যেই আবারও ইল্ড রেট বেড়ে যায়। অর্থাৎ আমেরিকান ফেড আমেরিকান বন্ড কিনেও আমেরিকান বন্ডের চাহিদা সেভাবে বৃদ্ধি করতে পারেনি। অর্থাৎ আমরা এখন ফাইনালি সেই পয়েন্টটায় এসে গেছি যেই পয়েন্টে আমেরিকার ঋণ দেওয়ার ইচ্ছা অথবা আমেরিকার যে ঋণ কেনার ইচ্ছা সমাজের এতটাই কমে গেছে, সমগ্র পৃথিবীর প্রায় 20% মতো যেখানে এক্সটার্নাল লোন আছে এবং 80% মতো ইন্টারনাল লোন আছে। যে কোনো দেশের ক্ষেত্রেই তারা যে লোন নেয় তার কিছুটা হলো সে দেশের যারা পয়সাওয়ালা লোক বা বড় বড় ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এরা মূলত সরকারকে লোন দেয়, অথবা বিদেশিরা সরকারকে লোন দেয়। এর মধ্যে বিদেশি যে লোনের পার্সেন্টেজ কম হলেও সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই লোনের ওপরই নির্ভর করে যে আর যে মুদ্রার মান কতটা থাকবে। এখন আমরা জানি যে সৌদি এবং চায়না দুজন বড় যে ঋণদাতা, অর্থাৎ কিনা চাইনিজ এই আমেরিকান বন্ডের ক্রেতা, আস্তে আস্তে আমেরিকার যে বন্ড কেনা অনেকটাই কমিয়ে দিয়েছে, এবং সেটা আজকে থেকে না, বিগত প্রায় 5-6 বছর ধরে। চীনের ক্ষেত্রে প্রায় 5-6 বছর ধরে, ইনফ্যাক্ট যে ধাপে ধাপে প্রায় 15 বছর ধরে, সৌদি আরবের ক্ষেত্রে প্রায় 3-4 বছর ধরে। ফলে বর্তমানে আমেরিকার মূল ঋণদাতা হয়ে দাঁড়িয়েছে ইউকে এবং জাপান, এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি ইউকের, যেহেতু ইউকে এবং জাপান দুজনেরই যে জিডিপি বৃদ্ধির হার অত্যন্ত কম, এবং এই দুটো দেশই প্রচণ্ডভাবে ঋণগ্রস্ত, এবং সেই জন্যে তারা আর ফার্দার যে ঋণ দেওয়ার সক্ষমতাও আস্তে আস্তে হারাচ্ছে। ফলে এক্সটার্নাল লোন অনেক ক্ষেত্রেই যে এক্সটার্নালি যে লোনের চাহিদা, আমেরিকান লোনের যে চাহিদা, আমেরিকান বন্ডের চাহিদা অনেকটাই কমে গেছে। ফলে আমেরিকার যে লোন পাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে, এবং সেই জন্য ইউএস বন্ডে যে ইল্ড রেট আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ইন্টারনালিও এখন আমেরিকার যারা পয়সাওয়ালা লোক, যে ধনী শ্রেণী, যারা আমেরিকাকে লোন দিত আমেরিকান গভর্নমেন্টকে, এরাও কিন্তু এবার যথেষ্ট চাপের মুখে পড়েছে। তারা চিন্তিত হয়ে পড়েছে যে এক্সটার্নালি যদি লোন না পায় তাহলে ইউএস কারেন্সির যে ডিভ্যালুয়েশন হবে, এবং ডিভ্যালুয়েশন হলে আমেরিকাকে ঋণ দিয়ে, অর্থাৎ আমেরিকান প্রপার্টি মার্কেটে সম্পদ গচ্ছিত করে রাখার ফলাফল হবে সে সম্পদের মূল্য কমে যাওয়া, কারণ ইউএস ডলারের মূল্যটা কমে যাবে। এটাই তাদের মধ্যে মূল আশঙ্কার জায়গা, এবং সেজন্য তারাও এবার লোন দিতে যথেষ্ট বিব্রত বোধ করছে। কিছুদিন আগে আমরা জানি জাপান যেহেতু অন্যতম গুরুত্বপূর্ণ আমেরিকান বন্ডের ক্রেতা, সেই জন্য কিছুদিন আগে ইয়েন যখন খুব বেকায়দায় পড়েছিল, সেই সময় জাপানি যে সেন্ট্রাল ব্যাংক অফ জাপান, সে ঠিক করেছিল যে তাদের যে গচ্ছিত আমেরিকান কিছু বন্ড বিক্রি করে, আমেরিকান ট্রেজারি বিল বিক্রি করে
অর্থাৎ ইউএস ডলারে সঞ্চিত তাদের সম্পদকে বিক্রি করে কিছু ইয়েন কিনে নিয়ে, জাপানি কারেন্সি ইয়েন কিনে নিয়ে ইয়েনের যে মূল্যমানটা বৃদ্ধি করাবে। এটা জানতে পেরে আমেরিকান ফেড নিজে থেকে ইউরো বিক্রি করে ইয়েন কিনে ইয়েনের মূল্য বাড়িয়েছে এবং ব্যাংক অফ জাপানকে বলেছে যে তুমি ইউএস ডলার রিজার্ভ বিক্রি করে ইয়েন কিনো না। অর্থাৎ আমেরিকান সিস্টেম আলটিমেটলি সেই জায়গাটায় চলে এসছে, যে জায়গাটায় বহু অর্থনীতিবিদই 2008 সাল থেকে, অনেকে 2016 সাল থেকে ইন্ডিকেট করেছিল আসতে চলেছে, যেখানে আমেরিকা আর কোনো ঋণদাতা খুঁজে পাবে না। অর্থাৎ ঋণদাতা পেলেও আস্তে আস্তে পাওয়া আরো বেশি বেশি যে দুষ্কর হয়ে উঠবে। এবং এই জন্যেই যখন ঋণদাতা সে প্রপারলি পাবে না, তখন যেহেতু তার ঋণের ওপর ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, তার মানে এক্সিস্টিং যে 40 ট্রিলিয়ন লোন আছে তারও ওপর সুদের হার বেড়ে যাবে। তার মানে এক্সিস্টিং লোনের ওপর যে সুদ দিতে হয় আমেরিকাকে, সেটার পরিমাণও বেড়ে যাবে। অর্থাৎ সে একটা ঋণের ট্র্যাপে পড়ে যেতে শুরু করছে এবার। এই ভয়টা, এই আশঙ্কাটা বহুদিন ধরেই ছিল। এটার অনিবার্য ফল একটাই, সেটা হলো আমেরিকাকে কনজাম্পশন কমাতে হবে, আমেরিকাকে খরচ কমাতে হবে। কনজাম্পশন শুধু না, খরচ কমাতে হবে। খরচ কমাবার একটা উপায় হলো তার জিওপলিটিক্যাল যে ওভাররিচ আছে সেটাকে ডাউনসাইজ করা। অর্থাৎ তার ইস্ট এশিয়াতে যে বিশাল পরিমাণে যে বেস আছে, সাউথ ইস্ট এশিয়াতে ফিলিপিন্সে আছে, তার ওয়েস্ট এশিয়াতে আছে, এই বেসগুলোকে ডাউনসাইজ করে ফেলা। ইরান যুদ্ধর ফলে অলরেডি তার ওয়েস্ট এশিয়ার একটাও দেশে আর কোনো বেস নেই। আমরা জানি যে কুয়েতে মূল বেস ছিল, কিন্তু কুয়েত, সৌদি, কাতার, ওমান এবং ইউএই সমস্ত বেসই মূলত ইরান যুদ্ধে হারিয়েছে আমেরিকা। এরপর তারা জর্ডনকে আসল বেস বানিয়েছিল, জর্ডনের বেসও তারা শেষ যুদ্ধটায় হারিয়েছে, দ্বিতীয় যে যুদ্ধটা হলো মেমোরান্ডাম সাইনের পরে। এবং এখন ইসরায়েলেই মূলত আমেরিকান বেসটা কনসেন্ট্রেটেড। এছাড়াও আমরা জানি যে ইরানকে মানে ইরান যেহেতু হরমুজ স্ট্রেটকে আটকেছে, তাই ইরানকে আবার বাইরে থেকে যেহেতু এক ধরনের যে নাকাবন্দি করেছে ইউএসএ, যে নেভাল ব্লকেড করেছে, সেটার জন্য ইস্ট এশিয়া থেকে সমস্ত এয়ারক্রাফট ক্যারিয়ারকেই কিন্তু আমেরিকা ওয়েস্ট এশিয়াতে সরিয়ে নিয়ে যেতে হয়েছে অথবা সরিয়ে নিয়ে গেছে। এছাড়াও সাউথ কোরিয়ার সঙ্গে রিসেন্টলি সে একটা মিলিটারি এক্সারসাইজ করেনি, এবং সেটা ট্রাম্প বলেছে এই জন্য যে উত্তর কোরিয়ার সঙ্গে তার সম্পর্ক ভালো এবং সে ফালতু, এবং সাউথ কোরিয়া তাকে ইরান যুদ্ধে সাহায্য করেনি, অতএব সে আর সাউথ কোরিয়ার সঙ্গে মিলিটারি এক্সারসাইজে আগ্রহী নয়। কিন্তু সাউথ কোরিয়া জানিয়েছে, যে পেন্টাগন তাদের জানিয়েছে যে ওয়েস্ট এশিয়া যুদ্ধের জন্য, ইরানের সঙ্গে যুদ্ধের জন্য তাদের যে কনস্ট্রেন্ট দেখা দিয়েছে সম্পদের, সেই জন্য তারা মিলিটারি এক্সারসাইজ করতে পারছে না। তো অ্যাজ এ হোল সম্পদের কনস্ট্রেন্ট আছে, সেটা বোঝা যাচ্ছে। এবং ওয়েস্ট এশিয়া এবং ইস্ট এশিয়া দুটো জায়গাতেই যে ডাউনসাইজ হচ্ছে, সেটাও আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এছাড়াও এর আরেকটা প্রভাব রয়েছে, সেটা হলো ইন্টারনাল লোনের ক্ষেত্রে একটা রাষ্ট্র মনে করতেই পারে যে আমি পয়সাওয়ালাদের কাছ থেকে যেটা কিনা লোন নিচ্ছি, সেটা তো আমি লোন না নিয়ে যে ট্যাক্স হিসেবেও নিয়ে নিতে পারি, তাহলে আর এই হলো গিয়ে অতিরিক্ত যে লোনের যে কচকচানি থাকে না। 40 ট্রিলিয়নের মধ্যে 32 ট্রিলিয়ন 80% হলো ইন্টারনাল লোন। এবার ইন্টারনাল লোনটাকে যদি ট্যাক্সে কনভার্ট করতে হয়, এর মানে বড় লোকদের ওপর একটা বড় আক্রমণ করতে হবে রাষ্ট্রকে, এবং সেটা কিন্তু রাষ্ট্র অলরেডি শুরু করে দিয়েছে। কারণ রিসেন্টলি
ডেমোক্র্যাট পার্টির মধ্যে ডেমোক্রেটিক তোমার হলো যে ডেমোক্র্যাট সোশ্যালিস্ট পার্টি তৈরি হয়েছে ডেমোক্র্যাট পার্টির ভেতরেই, এবং তারা একের পর এক ইলেকশন জিতে চলেছে, যার মধ্যে জোহরান হামদানি নিউ ইয়র্কের মেয়র আছেন, মিনেসোটার বিজয়ী প্রার্থী রয়েছেন আব্দুল্লাহ আল সঈদ, এছাড়াও আরো অজস্র ক্যান্ডিডেট জিতে চলেছেন, এবং পয়সাওয়ালারা যাকে যার ইলেকশনের এগেনস্ট পয়সা ঢালছে ওরাই কিন্তু ইলেকশনে জিতছে। অর্থাৎ প্রচন্ড পরিমাণে বলা যায় একটা অ্যান্টি ধনী শ্রেণী মানসিকতা খুব ক্লিয়ারলি আস্তে আস্তে আমেরিকাতে ভিজিবল হচ্ছে। ক্যালিফোর্নিয়াতেও ডেমোক্র্যাট সোশ্যালিস্ট পার্টির প্রতিনিধি জয়ী হয়েছে। এই ডেমোক্র্যাট সোশ্যালিস্ট পার্টি কিন্তু বলছে ইন্টারনাল লোনকে যত তাড়াতাড়ি সম্ভব ট্যাক্সে কনভার্ট করো, অর্থাৎ পয়সাওয়ালাদের থেকে লোন নিয়ে নয়, পয়সাওয়ালাদের ওপর ট্যাক্স চাপিয়ে কাজ করো। আমি দেখলাম গতকালই জোহরান হামদানি একটা ভিডিও বানিয়েছে আমেরিকার ইনফ্রাস্ট্রাকচারের করুণ হাল নিয়ে, এবং আমেরিকানদের চায়নায় যাওয়া খুব ইজি করে দিয়েছে রিসেন্টলি চীন সরকার। শপিং ভিসা বলে একটা জিনিস আছে যার মাধ্যমে মধ্যবিত্তদের আকর্ষণ করা হয় চীনে আসার জন্য এবং সেখানকার সরাসরি ফ্যাক্টরি থেকে মাল কেনার জন্য, যাতে অনেক কম দামে পাওয়া যায়। কারণ ওই ফ্যাক্টরি থেকেই আমেরিকান যে ব্র্যান্ডগুলো মাল কিনে তাতে নিজেদের শুধু ব্র্যান্ডের স্টিকারটা বসিয়ে অনেক বেশি দামে বিক্রি করে, সেটা যাতে না হয়। তো চীনে গিয়ে এছাড়াও তারা যখন ঘুরে ফেরে, যেটা খুব স্বাভাবিক, আমি 2014-তে ইউএসএ গেছি, 2017 থেকে আমি অনেকবারই চীনে গেছি, উইদাউট এনি ডাউট আমিও জানি যে আমেরিকান ইনফ্রাস্ট্রাকচারের থেকে 14 আর 17-র সময়ই বলা যায় চাইনিজ ইনফ্রাস্ট্রাকচার অনেকটা এগিয়ে ছিল। আর এখন যখন আমি শেষ 2024-এ গেছি, কখনো আমি দেখেছি যে চীনের ইনফ্রাস্ট্রাকচার অনেক 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 এগিয়ে গেছে। এখন চীনের যে মধ্য আকাশে ড্রোন ওড়ে, সে ড্রোন দিয়ে নানা ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ হয়, লাইক আকাশে অ্যাডভার্টাইজমেন্ট হয়। তারপর যে ড্রোনই মূলত উঁচু উঁচু বিল্ডিংগুলোতে আমাদের এখানে যে জোম্যাটো যে কাজগুলো করে আর কি, খাবার দাবার নিয়ে আসা বা অন্যান্য যে অনলাইনে শপিং করে সেগুলোকে নিয়ে আসার কাজ করে ড্রোন। তো একদম এছাড়াও যে রোবট সরাসরি যে জুনিয়র ডাক্তারদের কাজ করছে, তো একেবারেই আলাদা লেভেল। এখন আমেরিকানরা সেগুলো যায় দেখে, এবং আমেরিকান মিডল ক্লাসের মধ্যেও এই ধারণা তৈরি হয়েছে যে আমেরিকা পর্যাপ্ত পরিমাণে ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করে না, এবং সেটা এই জন্য করে না কারণ আমেরিকা টু মাচ হলো গিয়ে আমেরিকান সরকার যে লোন নিয়ে তার অ্যাসেট মার্কেটকে বুস্ট করার কাজে অনেক বেশি মন দেয়, যার ফলে আমেরিকার সমস্ত সম্পদ চলে যায় অ্যাসেট মার্কেটে আটকাবাজি করতে, অর্থাৎ অ্যাসেটের সম্পত্তি কেনা বেচা করে প্রফিট করতে। এবং এই টাকাটা যদি কিনা যে লোন না নিয়ে তারা কিনা বড়লোকদের উপর ট্যাক্স চাপিয়ে যে টাকাটা পাবে, সেটা দিয়ে তারা যদি ইনফ্রাস্ট্রাকচারে খরচ করত, তাহলে আজ যে সাধারণ মানুষ অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচারের সুবিধা পেত, যেটা এখন তারা পায় না। তো এর ফলাফল দাঁড়াচ্ছে ইন্টারনালিও প্রচন্ড প্রেশার তৈরি হচ্ছে, এক ধরনের ক্লাস স্ট্রাগল একটা টেন্ডেন্সি শো হচ্ছে। আমরা জানি যে মাঝে একটা সময় ছিল যখন লেফট আন্দোলন ইনিশিয়ালি এটা শ্রেণী সংগ্রামের ওপরই যে লেফট আন্দোলনটা দাঁড়িয়েছে। প্রথমে যে বুর্জোয়া ভার্সেস ফিউডালস, যে ধনী বনাম মধ্যবিত্ত, এবং সেখান থেকে শ্রমিক শ্রেণী বনাম হলো পুঁজিপতি শ্রেণী। কিন্তু তারপর 70 দশকের পর থেকে, বিশেষ করে 80-র দশক থেকে, সোভিয়েত ইউনিয়ন পতনের পর থেকে আরো বেশি করে একটা সময় গেছিল যখন লেফটরা কিন্তু শ্রেণী সংগ্রামের উপর ফোকাস করতো না। তাদের ফোকাস পয়েন্ট ছিল যে নারী স্বাধীনতা, তাদের ফোকাস পয়েন্ট ছিল বিভিন্ন যে মাইনরিটির স্বাধীনতা, এলজিবিটি এটসেট্রা। বাট আপনি যদি এখন ভালো করে দেখেন, আমেরিকা জুড়ে এলজিবিটি, মাইনরিটি, নারী স্বাধীনতা, এই জিনিসগুলো সবই কিন্তু হলো গিয়ে যে এক গিয়ার হয়ে গেছে, সবগুলোই কিন্তু যে সেকেন্ড সিটে চলে গেছে। ফার্স্ট সিটে আবারও ক্লাস স্ট্রাগল
চলে এসছে এবং সেজন্যই সোশ্যালিজম শব্দটা এতটা নাম করা হয়ে উঠেছে এবং এদেরকে প্রোগ্রেসিভ ক্যান্ডিডেটস বলা হচ্ছে, যারা সমাজতান্ত্রিক চিন্তাভাবনায় উদ্ভাসিত। তারা বলছে যে তারা স্ক্যান্ডিনাভিয়ান সোশ্যালিজম, মানে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এদের যেখানে যে ধরনের সমাজতন্ত্র আছে, পয়সাওয়ালাদের ওপর প্রায় 50% ট্যাক্স বসানোর যে সমাজতন্ত্র, সেটা তারা ফলো করতে চায় এবং তারা ফ্রি এডুকেশন, ফ্রি হেলথ, প্রচুর পরিমাণে টিচার রিক্রুটমেন্ট, সাবসিডাইজড এমপ্লয়মেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, এগুলোতে তারা মনোনিবেশ করতে চায়। তারা আর ফাটকাবাজি করতে আগ্রহী নয়। রিসেন্টলি দেখা গেছে যে ধনী শ্রেণীর প্রতি মানুষের যে বহুদিন ধরে একটা অন্ধভক্তি ছিল, সেটাও এখন কমে যাচ্ছে। আমেরিকার সাধারণ মানুষ ভয়ঙ্করভাবে অ্যান্টি ইলন মাস্ক, অ্যান্টি যে ধনী শ্রেণী, তারা হয়ে উঠেছে। এখন বিল গেটসকে অত্যন্ত খারাপ একটা নাম বলে বিবেচিত করা হয়। ইলন মাস্ককে নিয়ে যে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। তো এরকম একটা জায়গায় কিন্তু আমেরিকান সমাজ চলে যাচ্ছে। সেটা এই জন্যই যাচ্ছে কারণ রাষ্ট্র জানে যে তাকে তার ঋণটাকে ট্যাক্সে কনভার্ট করতে হবে। এটা অলমোস্ট ভেরি ক্লোজ টু হোয়াট হ্যাপেন টু ইউকে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেখানে উইনস্টন চার্চিল হেলে যায়, লেবার পার্টি ক্ষমতায় আসে, একের পর এক ইন্ডাস্ট্রি ন্যাশনালাইজড হয়, তারপরে বড়লোকদের ওপর ট্যাক্স এক্সট্রা চাপে, নানা ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম নেওয়া হয় এবং একই সঙ্গে ইউকে একের পর এক তার যে কলোনি ছেড়ে চলে আসে। ইউএস এর ক্ষেত্রেও একই জিনিস আমরা দেখতে চলেছি। কিন্তু বিষয়টা হলো যে ইউএসএ কি এত সহজে ছেড়ে দেবে? যেমন ইউকেও কিন্তু খুব সহজে বিষয়টা ছাড়েনি, দুটো বিশ্বযুদ্ধ ঘটিয়ে তারপরে সে ছেড়েছে। অর্থাৎ সে তো মানে ব্রিটিশ সাম্রাজ্য তো ধূলিসাৎ হয়েছে, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য ধূলিসাৎ হওয়ার আগে ব্রিটিশ সাম্রাজ্য অনেক বেশি পরিমাণে কিন্তু গোটা বিশ্বকে যে ধ্বংসও করেছে। তো আমেরিকাও কি সে পথেই যাবে? এটা ডিপেন্ড করে। যেহেতু আমরা ডেমোক্র্যাট সোশ্যালিস্ট পার্টিদেরকে জয়ী হতে দেখছি ক্যান্ডিডেটদের, এর ফলাফল দুটো হতে পারে। একটা হলো যে ডেমোক্র্যাট যে ভোটটা খুব বিভাজিত হয়ে যেতে পারে, অর্থাৎ ডেমোক্র্যাট ভোটটাই হলো একদল যারা কিনা পুরনো ডেমোক্র্যাট, যারা কিনা বড় লোকপন্থী, শুধু নারী স্বাধীনতার, এলজিবিটি এবং যে মাইনরিটি রাইটস নিয়ে থাকতে পছন্দ করে। এদের হয়তো সংখ্যা কমে গেল যারা শ্রেণী সংগ্রামে বিশ্বাসী তাদের থেকে, কিন্তু তাদের সংখ্যাটা সিগনিফিকেন্ট রয়ে গেল। তারা হয়তো আর ডেমোক্র্যাট শ্রেণী সংগ্রামী পার্টিদেরকে ভোট দিল না ক্যান্ডিডেটকে, ফলে মাঝখান দিয়ে রিপাবলিকানরা জিতে গেল। এটা একটা হতে পারে। আরেকটা যেটা হতে পারে যে কোস্টাল এরিয়াগুলোতে এরাই জিতলো, কিন্তু ইন্টারনাল এরিয়া, যেটাকে আমরা বাইবেল বেল্ট বলি, সেখানে রিপাবলিকানরা জয়ী হলো। তো এই দুটো জিনিসই ঘটতে পারে, কিন্তু এটা ঘটনায় আমেরিকাকে আগামী দিনে জিওপলিটিক্যালি নিজেকে সংকুচিত করতে হবে, যেটা সে করা শুরু করেই দিয়েছে, এবং একই সঙ্গে তার যে ইন্টারনাল লোনটাকে কিন্তু যে ট্যাক্সে কনভার্ট করতে হবে, যেটা করা প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা 70 দশকের অয়েল ক্রাইসিসের পরে যে ঋণ ছড়িয়ে, সম্পত্তিকে কোল্যাটারাল রেখে ঋণ ছড়িয়ে চাহিদা বৃদ্ধির যে পথ ধরেছিল, সেখান থেকে আবার আমরা রাষ্ট্রীয় অলাভজনক বিনিয়োগ করে চাহিদা বৃদ্ধির পথে চলে যেতে আমরা সমগ্র বিশ্বকে দেখব। আসলে চীন অলরেডি 2008 সাল থেকেই এই পথটা ধরেছে, যখন সে দেখেছে আমেরিকার মার্কেট আফটার 2008 ক্রাইসিস আর সুটেবল নয় আমাদের প্রোডাকশনকে পুরোপুরি কিনে নেওয়ার জন্য। তখন থেকেই তারা রাষ্ট্রীয় ব্যাংক, রাষ্ট্রীয় সংস্থা মারফত যে অলাভজনক বিনিয়োগ করা শুরু করে, ইনফ্রাস্ট্রাকচারে প্রথমে এবং তারপর হাইটেক ইন্ডাস্ট্রিজে, যাতে কম্পারেটিভ অ্যাডভান্টেজ তৈরি করা যায় সেই জন্য। এখন আমরা এটা বুঝতে পারছি যে আমেরিকাও আস্তে আস্তে সে পথেই যাচ্ছে। দুটো পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি, ইউরোপ
কিছুটা হলেও এ লাইনে আছে, কারণ ইউরোপে প্রচুর সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম আছে, যদিও ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট অত নেই। তো আমেরিকা মোটামুটি ভাবে তার মানে সেই পুরনো যে ফাটকা বাজার মারফত, সম্পত্তির বাজার মারফত সম্পত্তিকে কোল্যাটারাল রেখে তার ভ্যালু বাড়িয়ে, ঋণ ছড়িয়ে চাহিদা বৃদ্ধির টেকনিক থেকে আমেরিকা কিন্তু রাষ্ট্রীয় অলাভজনক বিনিয়োগ মারফত যে অথবা সোশ্যাল ওয়েলফেয়ার দিয়ে যে চাহিদা বৃদ্ধির টেকনিকে আস্তে আস্তে ফিরছে। তো এই জন্যে আমরা দেখছি যে আমেরিকাতে সমাজতন্ত্রের একটা জয় আগামী দিনে প্রায় ক্লিয়ার, এটা আর কেউ আটকাতে পারবে না। যদি সাময়িকভাবে রিপাবলিকানরা যেতেও, উগ্র রিপাবলিকানরা, আমাদের কিন্তু মনে রাখতে হবে প্রথম সমাজতান্ত্রিক নীতি কিন্তু রিপাবলিকানরাই নিয়েছিল, রুজভেল্টের নিউ ডিল, যেখানে প্রচুর পরিমাণে সরকারি অলাভজনক ইনভেস্টমেন্টের কথা ছিল, সেটা কিন্তু রিপাবলিকানরাই নিয়েছিল। তাই রিপাবলিকান হলে সে নেবে না এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু এখন অব্দি রিপাবলিকানদের এজেন্ডা কিন্তু পুরনো এজেন্ডা, অ্যান্টি ইমিগ্র্যান্ট, ন্যাশনালিজম এটসেট্রা, যেটাতে খুব একটা ফল পাওয়া কঠিন বর্তমান যুগে। অন্যদিকে আমরা চায়নাকে দেখছি যে হাইটেক সেক্টর একের পর এক তারা দখল করছে। চায়না ওয়াজ ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড, প্রথমে 2014-15 সাল পর্যন্ত তারা মূলত শুধুমাত্র যে লো এন্ড অ্যান্ড মিডল এন্ড গুডসই ছিল। এরপর তারা আস্তে আস্তে যে হাইটেক যে মেশিনারিতে আস্তে আস্তে জার্মানি আর জাপানকে বিট আউট করে দেয়। মনে রাখা দরকার যে আপনার ওই আনেল বোরিং মেশিনের কথা যদি ধরেন, জাপান জার্মানি প্রায় 30 কোটি টাকায় বিক্রি করতো একটা সময়, সেটা চায়না যখন মার্কেটে ঢোকে সেটা নামিয়ে এনেছে যে 2 কোটি টাকায়। সো জাপান আর জার্মানি টানেল বোরিং মেশিন ইজ ফিনিশড ইন্ডাস্ট্রি। অলমোস্ট একই জিনিস আমরা দেখতে পাচ্ছি এর পরে আরো উন্নত হাইটেক সেক্টরে, সেটা হলো ইভিজ, ইলেকট্রিক ভেহিকলস, লিথিয়াম আয়ন ব্যাটারিজ, তারপরে সোলার প্যানেলস। এগুলোর ক্ষেত্রেও তারা একই সঙ্গে যখন চীন মার্কেটে ঢুকছে তখন ম্যাসিভলি দামটাকে কমিয়ে দিচ্ছে, কারণ সে সাপ্লাই অনেকটা বাড়িয়ে ফেলতে পারছে। কারণ এভাবেই যদি আমরা ধরি যে ইউএস এর পপুলেশন অ্যান্ড ইউরোপের পপুলেশন, জাপানের পপুলেশন মিলিয়ে যদি 110 কোটি হয়, তো চীনের একারই পপুলেশন 140 কোটি। তার মানে চীনের সাপ্লাই করার ক্যাপাসিটি এই যে পুরনো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ডের থেকেও বেশি। তার মানে আসলে সে সাপ্লাইটাকে দ্বিগুণেরও বেশি করে দিচ্ছে। তো ন্যাচারালি সে প্রাইস অনেকটাকেই ফেলে দেবে, সেটা ন্যাচারাল। প্লাস চায়নার যে ইন্টারনাল সমাজতান্ত্রিক যে অর্থনীতির চরিত্র, যেখানে তারা মূলত যে প্রাইভেট সেক্টর, যে তারা আর কি ইনফ্রাস্ট্রাকচারকে সরকারি রাখে, কনজিউমার গুড সেক্টরকে প্রাইভেট রাখে, এবং প্রাইভেটের মধ্যে কোনো যাতে মনোপলি হতে না পারে সেটা দেখে। ফলে সেখানে মনোপলি তৈরি হয় না বলে প্রাইস এমনিতে অনেকটা কম থাকে। খুব ফোর্সফুলি ব্যাংক লোন দিয়ে অনেক সময় তারা প্রোডাকশনকে খুব হাই রাখে, অনেকটা লস ইনকার করেও। এই পুরো প্রক্রিয়াগুলো তো পরের বিষয়, কিন্তু এমনিও যেহেতু সাপ্লাইটা বেড়ে যাচ্ছে দ্বিগুণেরও বেশি, সো প্রাইস অনেকটা ফল করতে বাধ্য। তো এখন আরো দেখা যাচ্ছে যে রোবোটিক্স, এআই, এলএলএম মানে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, অ্যান্ড হলো ইনোভেটিভ যে ড্রাগস, অর্থাৎ ইনোভেটিভ যে মেডিসিন, এই তিনটে জায়গাতেও চীন এখন প্রবেশ করছে। এবং এর ফলে এই মানে রোবটে বোধহয় 90% চীন একা রোবট তৈরি করছে। রোবট শেষ অলিম্পিক আর এই অলিম্পিকের মধ্যে যে ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি, তাতে বোঝা যাচ্ছে রোবটের কি অভাবনীয় উন্নতি হয়েছে রোবোটিক্সের, এবং তার প্রাইসও হুহু করে নিচে নামছে। সো রোবট অলিম্পিকে এখন উসাইন বেল্টের থেকে বেটার পারফর্ম করছে, বাট বিষয়টা হলো সেই দিনটা হয়তো বেশি দূরে নেই যেদিন
রোবট হলো যে বিছানাতেও হিরো বা হিরোইনদের থেকে বেটার পারফর্ম করবে। তো এটা কিন্তু আমাদের সেক্সুয়াল লাইফকে বদলে দেবে। কনজিউমার গুডস কিনে তারপর যে ব্র্যান্ড শো করে যে সেক্স ফাইটে জেতার যে নানা ধরনের মানুষের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলোকেও বদলে দেবে। হয়তো সেক্স ফাইট বলেই আর কিছু থাকবে না, কারণ সবাই হয়তো যে রোবটের সাথেই সেক্স করবে। মানুষের সেক্স হয়তো আগামী 10 থেকে 15 বছর পর একটা আদিম যুগের বিষয় হয়ে যাবে। মানে আমাদের ছেলে মেয়েরাই হয়তো আর মানুষের সঙ্গে মানুষের সেক্স করবে না। তো এটাও সমাজকে বিপুলভাবে বদলে দেবে। এবং এছাড়া যে মেডিসিন ইন্ডাস্ট্রিতে চীন ঢোকা মানে কিন্তু অবশ্যই খুব ভালো সেটা, কারণ মেডিকেল কস্ট হু হু করে নিচে নামতে শুরু করবে, সেটা একদিক থেকে ভালো। তো সেটা তো একদিক থেকে খুবই ভালো। তো কিন্তু এটার একটা দিক হলো যে পশ্চিমী দুনিয়া এবং জাপান যে একটা বিশাল মনোপলি রেন্ট পেত এবং সে অংশটা খানিকটা সেখানকার শ্রমিক শ্রেণীও পেত, সেটাও কিন্তু কমে যাবে। ফলে সেখান দিয়ে তাদের কিন্তু যে রিস্ট্রাকচার করাটা কঠিন হয়ে যেতে পারে। এটা একটু দেখতে হবে। তবে আমার ধারণা যদি আগামী দিনে ইউএস ডলারের মানে যে ইউজ কমিয়ে খানিকটা চাইনিজ ইউয়ানের ইউজ যদি বৃদ্ধি করা যায়, তাহলে চাইনিজ প্রোডাকশন খানিকটা কস্টলি হয়ে যাবে। ফলে সেটা আবার খানিকটা হেল্প করবে হাই এন্ড গুডসে মেবি তোমার হলো যে ইউরোপ আর আমেরিকাকে। তবে বেশি কিন্তু আগে মানে আসলে আমেরিকা বা ইউরোপ যদি ফাটকাবাজি থেকে আবার রাষ্ট্রীয় বিনিয়োগে সরতে চায়, সেটা হওয়া অপেক্ষাকৃত সোজা। কিন্তু আমার মনে হয় যেটা আরো কঠিন হবে এদের দুজনের পক্ষে, সেটা হলো ইন্টারনাল মার্কেটে যে মনোপলি গুলোকে শেষ করা। কারণ চীন আসাতে কিন্তু এবার আমেরিকা এবং ইউরোপের ওপর চাপ পড়বে যে মনোপলিগুলোকে শেষ করার। কারণ ইউরোপ আর আমেরিকা কিন্তু প্রতিটা সেক্টর ভীষণভাবে মনোপোলাইজড সিন্স দ্য বিগিনিং অফ দ্য 20th সেঞ্চুরি। ঠিক আছে, তো এই মনোপলিগুলোকে শেষ করে একেবারে কম্পিটিশন আরোপ করা কনজিউমার গুডসে, এটা কিন্তু করা মানে আরো কঠিন। এটা কিন্তু সেটা করতে না পারলেও কিন্তু চীনের সঙ্গে কম্পিট করতে পারা খুব কঠিন হবে। সুতরাং শুধু চাহিদা বৃদ্ধির ক্ষেত্রেই মানে সম্পত্তিকে কোল্যাটারাল রেখে ঋণ সরিয়ে চাহিদা বৃদ্ধির জায়গাতে রাষ্ট্রীয় অলাভজনক বিনিয়োগ করে চাহিদা বৃদ্ধির যে বিষয়টা করার রিলেটিভলি এখন আমার মনে হচ্ছে সোজা। কঠিন হবে মূলত চীনের মতো করে একটা কম্পিটিটিভ স্ট্রাকচার কনজিউমার গুড সেক্টরে তৈরি করা। তো এটা আরো কঠিন একটা বিষয় হতে চলেছে ইউএসএ, ইউরোপ এবং জাপানের পক্ষে। যাই হোক, সেটা তো পরের বিষয়। এছাড়াও আরেকটা জিনিস খুব স্পষ্ট হচ্ছে, সেটা হলো রাশিয়া দীর্ঘদিন ধরে যুদ্ধে জড়িত এবং রাশিয়ার কনস্ট্রেন্ট বাড়ছে আস্তে আস্তে। রাশিয়ার পয়সাওয়ালারাও রাশিয়া থেকে পয়সা সরিয়ে নিতে চাইছে। তারাও আর স্বাভাবিকভাবেই পয়সাওয়ালারা যেমন হয়, তারা আর রাষ্ট্রের সঙ্গে থাকতে চাইছে না। তো রাশিয়াকেও কিন্তু পয়সাওয়ালাদের সম্পত্তি ক্রোক করার দিকে এগোতে হতে পারে এবং সেটা করার জন্য শ্রেণী সংগ্রাম আবারও কিন্তু রাষ্ট্রের কাছে খুব বড় একটা টুল, এবং সে টুলটা সে ব্যবহার করতেই পারে। কারণ রাশিয়ান কমিউনিস্ট পার্টি ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট পার্টি অফ রাশিয়া। রাশিয়ার প্রধান অপোজিশন পার্টি কমিউনিস্ট পার্টি, এবং এই কমিউনিস্ট পার্টির কথাতেই কিন্তু ইউক্রেনের যুদ্ধে রাশিয়া গেছে। কারণ কমিউনিস্ট পার্টির প্রপোজাল ছিল লুগান্স এবং ডোনেস্কের রাইট টু সেলফ ডিটারমিনেশনকে ত্বরান্বিত করতে রাশিয়া যেন সেনা পাঠায়। তো সে অর্থে দাঁড়িয়ে রাশিয়াতেও কিন্তু কমিউনিস্টদের রিটার্ন প্রায় সময়ের অপেক্ষা হতে চলেছে এখন। কারণ এবং আমরা জানি যে নিকিতা ক্রুশ্চেভের আমলে যে জোসেফ স্টালিনের এগেনস্টে অনেক কথা হয় এবং ডিস্টালিনাইজেশন হয়,
চাইনিজ কমিউনিস্ট পার্টি অ্যান্টি ক্রুশ্চেভ ছিল। মাও সেতুং অথবা দেং জিয়াওপিং দুজনেই মনে করত জোসেফ স্টালিনের বিরোধিতা করা ভুল। চাইনিজ কমিউনিস্ট পার্টি এখনও বিশ্বাস করে জোসেফ স্টালিনের পথই ঠিক পথ। এবং জুলাই 2025 সালের জুলাই মাসে রাশিয়ান কমিউনিস্ট পার্টি কিন্তু ক্রুশ্চেভকে অগ্রাহ্য করে আবারও স্টালিনকে ফিরিয়ে এনেছে, অর্থাৎ ডিস্টালিনাইজেশন ভুল প্রসেস ছিল বলে তারা চিহ্নিত করেছে। সুতরাং আমার ধারণা রাষ্ট্রীয়ভাবেই কমিউনিস্ট পার্টিকে রাশিয়াতে ফিরিয়ে আনার কাজও শুরু হয়েছে। এবং এটার কারণ মূলত এটা যে যত যুদ্ধ দীর্ঘায়িত হবে পয়সাওয়ালারা যুদ্ধে পয়সা খরচ করতে অনীহা প্রকাশ করবে এবং তখন পয়সাওয়ালাদের সম্পত্তি ক্রোক করার কথা চিন্তা করা হবে। তবে এটাও ঘটনা যে রাশিয়াতে আমেরিকা এবং ইউরোপের প্রচুর পয়সাওয়ালারা কিন্তু যে বিনিয়োগ করে এসেছে এতদিন, সেটার জন্যই তারা এই পথে যাচ্ছিল না। কিন্তু যদি যুদ্ধ আরো দীর্ঘায়িত হয় বিনিয়োগ তো কমবেই, এবং এটার জন্য কিন্তু কমিউনিস্ট পার্টির রিটার্ন হওয়া আমার মনে হচ্ছে এখন সময়ের অপেক্ষা। তো আমেরিকাতে সোশ্যালিস্টরা আসবে এটা আমি অনেক দিন ধরে বলে আসছি, কারণ যখন একটা সাম্রাজ্য কোল্যাপস করে তখন স্বাভাবিকভাবেই রাষ্ট্র যে অ্যাকশনগুলো নেয় তার মধ্যে সমাজতন্ত্র একটা, এটা ভাবাভাবির কিছু নেই। আর এছাড়া চীনের সঙ্গে কম্পিটিশনও একটা কারণ। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, সেটা মূলত যুদ্ধে দীর্ঘায়িত হওয়ার জন্য বড়লোকদের যে অনীহা থাকে পয়সা দিতে বা পয়সা সরিয়ে অন্য জায়গায় চলে যাওয়ার প্রবণতা থাকে, সেটা আটকাতে কিন্তু কমিউনিস্টদের নিয়ে আসার একটা প্রোগ্রাম হতে পারে। তো আমার মনে হচ্ছে 2030 থেকে 35-এর মধ্যে আমরা তিনটে সুপার পাওয়ার যা আছে, যদিও চীন আর আমেরিকা অনেকটাই এগিয়ে রাশিয়ার থেকে অর্থনীতিতে, কিন্তু স্টিল রাশিয়ার অনেকগুলো গুরুত্বপূর্ণ মনোপলি আছে, তার মধ্যে রকেট ইঞ্জিন একটা, এছাড়াও কিছু যে মিসাইলসের পার্টস হয় যেগুলোতে রাশিয়ার মনোপলি যা পৃথিবীর কোথাও নেই, এছাড়াও তার একটা শক্তিশালী ইন্ডাস্ট্রিয়াল মিলিটারি কমপ্লেক্স আছেই, সেটা অস্বীকার করার কিছু নেই। এছাড়াও তার তেল আছে, গম আছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু কমোডিটিজের ওপর তার বিশ্ববাজারে হোল্ড আছে। তো সেগুলো খাটিয়ে সে মোটামুটি চীন আর আমেরিকার থেকে পিছিয়ে থাকলেও পৃথিবীর অন্য যে কোনো দেশের থেকে সে এগিয়েই থাকবে। তো এই তিনটে দেশেই মোটামুটি সমাজতন্ত্রের জয় এখন প্রায় সুনিশ্চিত, যদি না আমেরিকার রিপাবলিকানরা এসে সাপোজ যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারকে কলোনাইজ করতে গেল, গ্রিনল্যান্ডকে দখল করলো, ক্যানাডার সঙ্গে চূড়ান্ত খারাপ সম্পর্ক করলো যা অলরেডি হয়ে গেছে, একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দিল ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারেই, কারণ ইস্টার্ন হেমিস্ফিয়ারে আর করার মতো অবস্থায় নেই আমেরিকা, সুতরাং এখানে আর কিছু হবে না। কিন্তু ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে ল্যাটিন আমেরিকাতে এরকম ভেনেজুয়েলাতে যা করলো আবারও করছে, এগুলো যদি শুরু করে তাহলে কয়েকদিন ইলংগেটেড হবে বড় জোর, বাট ইট উইল লিড যে নো হোয়ার আর কি। মানে ক্যানাডাকে দখল করে সেখানে ইউএস ডলার চাপিয়ে দিল, ল্যাটিন আমেরিকাকে দখল করে ইউএস ডলার অথবা ইউএসডিটি চাপিয়ে দিল, এগুলো করতে পারে, বাট স্ট্রাকচারালি করা কঠিন হবে। মানে এটা আরও বেশি তাকে একটা ভয়ঙ্কর একটা দ্বন্দ্বে জড়িয়ে ফেলবে আমেরিকাকে। তাই সেটা হলেও তাতে প্রচুর ক্ষতি হবে বিশ্বে, কিন্তু আলটিমেট ফল এটাই হবে। তো আমার ধারণা 2030 থেকে 35 নাগাদ আমরা তিনটে সুপার পাওয়ারে সমাজতান্ত্রিকদের ক্ষমতায় দেখতে পাবো। তো আচ্ছা, পৌলমী ব্যানার্জি লিখছে জয় শ্রীরাম নারায় তাকবীর, কেন লিখেছে আমি জানি না। মানে ঠিক আছে, জয় শ্রীরাম ঠিক আছে, আল্লাহু আকবার ঠিক আছে, কিন্তু কেন, মানে এইখানে কি এটা কি বলার মানে আমি বুঝতে পারলাম না। আচ্ছা, শিশির বলেছেন যে গঠনমূলক আলোচনা চালিয়ে যাও। থ্যাংক ইউ শিশির ভাই, আমাদের একসঙ্গে অনেক রয়েছে, সময় রয়েছে, এখনো মনে আছে তুমি আমায় কিছু কাজ দিয়েছিলে, আমি তার জন্য রেডি আছি, তুমি সময় হলে আমাকে বলো। আচ্ছা, মুশফিকুর রহমান বলেছেন ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ ভাই, আপনি তো আমার কাছের লোক,
রেগুলার দেখেন, শাহিন আলম তো রেগুলার দেখেন আমারটা। আচ্ছা আচ্ছা, রোহিত চট্টরাজ উনি বলেছেন একদিকে সমাজতন্ত্রের কথা বলবো, আবার বলবো উচ্চবর্ণের রক্তের গর্বে বিশ্বাসী জোকার একটা। ব্যাপারটা হলো আপনার তো পড়াশোনাটা নেই রোহিত বাবু, আমি আপনাকে বলছি আপনি বাজারি কথা না শুনে নিজে একটু পড়াশোনা করুন, ঠিক আছে? আমি বারবার বলছি আমি রক্তে ব্রাহ্মণ, আমি তো রক্তে ব্রাহ্মণই, আমার তো এই রক্তটা চেঞ্জ হবে না, আমি তো ব্রাহ্মণই, এটা তো আর চেঞ্জ করা যাবে না, তাই না? সুতরাং রক্তে ব্রাহ্মণ, আমি জাতিতে বাঙালি। বাঙালি মানে কি, আমি বাংলা ভাষায় কথা বলি, আমি এই বদ্বীপ অঞ্চলে দীর্ঘদিন ধরে আমার পূর্বপুরুষরা আছে, সেই হিসেবে তার কিছু সাংস্কৃতিক এবং আর যে খাদ্যাভ্যাস তাকে কেন্দ্র করে জেনেটিক্যাল কিছু সেগুলো সব এসেছে, এগুলো তো আর অস্বীকার করা যাবে না। আর কি বলেছি, আমি আদর্শে মার্ক্সবাদী লেনিনবাদী, মোটামুটি অন্য সব আদর্শের মধ্যে এই আদর্শটাই আমার সবচেয়ে ক্লোজেস্ট। তার মানে এই নয় যে আমি মার্ক্সবাদ লেনিনবাদকে কখনো চ্যালেঞ্জ করি না, আমিও করি, কারণ ওটা বহু আগের লেখা না। মার্ক্সবাদ তো আপনার বহু আগের, লেনিন আপনার প্রায় হলো 100 বছর হয়ে গেল, তো চেঞ্জ তো হয়েছে, কিন্তু তবু অন্যান্যগুলোর থেকে ক্লোজ, আমি এটা বলেছি। এবার আপনি বলছেন রক্তে, তো রক্ত তো আছেই, রক্ত কি অস্বীকার করা যাবে? ডিএনএ কি অস্বীকার করা হয় সায়েন্সে? তাহলে আপনি কেন করবেন না? আবার যদি ফাটকা বাজার ফেটে যায় তাহলে সমাজতন্ত্র ছাড়া গতি নেই। অর্থাৎ 70 দশকের ক্রাইসিস থেকে 80-র দশকে যেভাবে গড়ে উঠেছিল আজকের যে ফাটকাবাজি কেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা, যাকে অনেকে মনে করত পুঁজিবাদের জয়, যেটা ভুল ছিল। আমি পড়াশোনা করে বুঝতে পেরেছি বহু আগে, 2008 সালে আমি জানতাম যে এটা টিকবে না, আবার সমাজতন্ত্রই ফিরবে। কারণ রাষ্ট্রীয় খরচ করে, অলাভজনক খরচ বা বিনিয়োগ করে চাহিদা নির্মাণ, এটা অনেক বেশি আদর্শ পথ, রেদার দেন একটা কারেন্সিকে জোর করে ক্ষমতায় টিকিয়ে রেখে তারপর সম্পত্তির বাজারে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট টেনে সম্পত্তির ভ্যালুয়েশন বাড়িয়ে তাকে কোল্যাটারাল হিসেবে রেখে ঋণ ছড়ানোর থেকে। এটা আপনাকে বুঝতে হবে, আমেরিকা নেই মানেই এই সিস্টেমটার নেই, কিন্তু রাষ্ট্রীয় বিনিয়োগ বা রাষ্ট্রীয় খরচ করে চাহিদা বৃদ্ধি, এটার জন্য কোনো দেশকে লাগে না, কোনো দেশের সুপিরিয়রিটির প্রয়োজনীয়তা হয় না। এবার একটা দেশের সুপিরিয়রিটি তো সবসময় ক্ষণস্থায়ী, যুগ যুগ ধরে আপনি দেখুন কত বড় বড় রাষ্ট্র তৈরি, কখনো সুমের, কখনো ইজিপ্ট, কখনো অ্যাসিরিয়া, কখনো পার্সিয়া, কখনো ব্যাবিলন, কখনো গ্রিক, কখনো রোমান, কখনো আরব, কখনো স্পেন, কখনো পর্তুগাল, কখনো ডাচ, কখনো ইংলিশ, আজই ব্রিটিশ। আবার আপনি যদি চীনে দেখেন সেখানে অনেক সাম্রাজ্য তৈরি হয়েছে, ইন্ডিয়াতেও 3টে বড় সাম্রাজ্য তৈরি হয়েছিল। তোমার হলো প্রথমে হয়েছিল যে মৌর্য, যেটা কিনা বুদ্ধিস্ট, তারপর হয়েছিল গুপ্ত, যেটা কিনা ব্রাহ্মণ্যবাদী অথবা পৌরাণিক, আপনি যাই বলেন। তারপর আমরা জানি হলো গিয়ে যে মোঘল, যেটা কিনা মানে তার শাসকরা মুসলিম ছিল, বাট তার মানে মূল যে সেনাপতিরা সব কিন্তু রাজপুত ছিল। তো মোঘল রাজপুত একটা স্ট্রাকচার, এবং শেষ অবধি ব্রিটিশরা একটা স্ট্রাকচার বানিয়েছে ক্ষয়ে যাওয়া মুঘল সাম্রাজ্যের ওপর। এখন আপনাকে বুঝতে হবে রোহিত বাবু যে এই একটা জাতির ক্ষমতা তো ক্ষণস্থায়ী। আমেরিকার ক্ষমতাটা ক্ষণস্থায়ী ছিল, সেটা যখন থাকলো না তার ফাটকা বাজার চলে গেল, যখন চলে গেল তখন চাহিদাটা তৈরি করবে কি করে? কারণ বাজার, এটা ক্লিয়ার এখন যে মার্ক্সবাদ যেখানে বিজয়ী, পরে কেইনসও যেটা স্বীকার করেছেন যে বাজার মারফত চাহিদা আর যোগান সমান হয় না, যোগান বেশি হয়ে যায়, চাহিদা পিছিয়ে থাকে। অটোমেশনের জন্য হোক, মানুষের সেভিংস করার টেকনিকের জন্য হোক, যে কারণেই হোক, সেই জন্যে চাহিদাটা যোগানের সমান সমান করতে রাষ্ট্রকে সামনে আসতে হয় এক্সট্রা খরচ করতে, নন প্রফিটেবলি।
এটাই বিষয়। সেই জায়গাটায় 70-এর ক্রাইসিসের পর আমরা দেখেছি 80-র দশক থেকে মোটামুটি এখনো অবধি যেটা চলছিল, 2013 সাল অবধি বলি আমি, কারণ চীন তারপর থেকে ঘোষিতভাবে এই 2008 সালের পর থেকে এই পথ ধরেছে, আস্তে আস্তে সবাই ধরছে, সেটা হলো রাষ্ট্রীয় খরচ করে চাহিদা নির্মাণের দিকে আবার ফিরতে শুরু করেছে। কারণ আমেরিকার হোল্ডটা কমে গেছে, ইউএস ডলারের হোল্ড কমে গেছে, তার সম্পত্তি বাজার আস্তে আস্তে ফল করছে, আর কিছুই না। এটা সমাজতন্ত্র। এবার সমাজতন্ত্রটা সত্যি মানে কি এইটা যে হলো গিয়ে যে রক্তটা সত্যি না, ডিএনএও সত্যি, এটাও সত্যি, দুটো আলাদা। এটা মানলে কেন ওটা মানবো না, এটা অদ্ভুত কথা। আর ওটাই দুটোই তো সত্যি, দুটো তোকে তার অস্বীকার করা যাবে না। এবার আপনি বলতে পারেন কেউ যদি অন্য ধর্ম নেয়, ধর্ম নিলে হবে। আমি যদি অন্য খ্রিস্টান হয়ে যাই, মুসলিম হয়ে যাই, বুদ্ধিস্ট হয়ে যাই, তবুও তো রক্তে তো ব্রাহ্মণই থাকবো, ওটা তো আলাদা কিছু হবে না। ঠিক আছে, এটা একই। এই জন্য এটা আলাদা, এটা আলাদা। এবার আপনি বলতে পারেন এটা অনেক সময় শুনতে খারাপ লাগে, যে কারণ এটার মধ্যে একটা ইয়ে রয়েছে, আপনার হলো যে এটার মধ্যে একটা আপনার হলো আধিপত্যবাদের একটা গন্ধ আছে। এটা আমি মেনে নিচ্ছি যে এই জন্য এটা বেশি করা হতো না। কিন্তু আমার যেটা মনে হয়, যেহেতু এখন আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুত্ববাদের নামে উচ্চবর্ণের যারা কিনা যে গরিব এবং মধ্যবিত্ত মানুষ, তাদেরকে বঞ্চনা করা হচ্ছে, এবং এসসি এবং এসটি বলে যাদের বলা হচ্ছে তাদেরও যারা দরিদ্রতম অংশ, তাদেরকেও বঞ্চনা করা হচ্ছে এসব রিজার্ভেশনের মারফত। সেই জন্য আমি আইডেন্টিটিটাকে আগামী দিনেও আরো বেশি বেশি করে বলবো। আমি তো আর যে ভোট করতে নামিনি, আমার কাজ যে বিপ্লব করা, আমার কাজ সমাজকে বদলানো। আমি তো সমাজকে বলবো যে তুমি ভুল। আমি তো সমাজের কথায় নেচে বেরিয়ে তো যে ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে লুটে বুটে খাবো না, আমার সেটা উদ্দেশ্য না। ঠিক আছে, আমার উদ্দেশ্য হলো সমাজকে বোঝানো, সঠিক পথে নিয়ে আসা, যে পথটা আমি ঠিক বলে মনে করি সে পথে আনা। আমি তো সমাজ আমাকে নাচতে বললো, আমি নেচে দিলাম, নেচে এবার আমি যে ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে যে লুটে নিলাম, এর জন্য তো আমি নই। আপনাকে এগুলো বুঝতে হবে রোহিত বাবু। আপনি পড়াশোনাটা নিজে থেকে করুন। আমাদের এখানে যারা এসব চর্চা করে তারা কিছু জানে না, তারা জাস্ট মানুষের শুনতে ভাল লাগে এরকম কিছু কথাবার্তা বলে। ঠিক আছে, তো যার সঙ্গে রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। তাই এসব কথাবার্তা, মার্কেটের কথা এত বেশি না শুনে নিজে পড়াশোনা করে জিনিসটাকে বোঝার চেষ্টা করুন, আলাপ আলোচনা করুন বুদ্ধিমান লোকেদের সাথে। আর মানুষ কি শুনে নাচবে সেটা নিয়ে নাচবেন না, তাহলে কিন্তু সত্যের কাছে পৌঁছতে পারবেন না। কারণ অধিকাংশ মানুষই তো বোঝে না যে কোনো বিষয়, শুধু সমাজবিজ্ঞানের বিষয়ই নয়, রাজনীতির বিষয়, যে কোনো বিষয়। ঠিক আছে, রোহিত বাবু আপনাকে পড়াশোনাটা করতে হবে। অভিষেক বাবু আপনি দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। পৌলমিও দেখছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রসেনজিৎ লিখেছে সমাজতন্ত্র সবাইকে তার যোগ্যতা অনুযায়ী অধিকার দেয়। হ্যাঁ, উচ্চবর্ণীয়দের অধিকার হরণ করেছে এই ভারত ডমিনিয়ন রাষ্ট্র। উচ্চবর্ণ না, উচ্চবর্ণের মধ্যে গরিব এবং মধ্যবিত্তদের, কারণ তাদেরই তো সরকারি চাকরিটা পাওয়ার ইচ্ছা থাকে। একজন পয়সালা উচ্চবর্ণের তো আর ইচ্ছা নাই তাদের। তারা হয়তো জীবনে কখনো যে লেবারই দেয় না, চিরকালই যা সম্পত্তির ইন্টারেস্টে খেয়ে যায়। তো উচ্চবর্ণীয়দের অধিকার হরণ করেছে ভারত ডমিনিয়ন রাষ্ট্র। উচ্চবর্ণীয়রা রক্তের গর্ব করবেই, কারণ এরা রিজার্ভেশন নেয় না, আর গোপনে খ্রিস্টান হয় হিন্দু সেজে থাকে না। আচ্ছা যাই হোক, গোপনে খ্রিস্টান হয় হিন্দু সেজে থাকে না, এটা এই জন্য বলেছে প্রসেনজিৎ, কারণ ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো এসসি যদি আবার মুসলিম বা খ্রিস্টান হয় তাহলে নাকি সে আর রিজার্ভেশনের সুবিধা পাবে না। মানে একটা সংবিধান কিভাবে হিন্দুত্ব আইডেন্টিটিকে রক্ষা করার একটা দায় নিয়ে বসে আছে, এখান থেকে বোঝা যায় যে এসসিদের একদিকে কোটা দেব, কারণ এসসিরা কোটা না দিলে অন্য ধর্ম নিয়ে নেবে, আর অন্য ধর্মে গেলে আর এসসিদেরকে কোটা দেবো না। তো খুবই জঘন্য নিয়ম, মানে যার মাথা মুন্ডু কিছু নেই।
হ্যাঁ, মানে আমি এটাই বলতে চাইছি, মানে গর্ব নাই বা করলো, ধরা যাক আমি এভাবে দেখি ব্যাপারটাকে, যে একজন মুসলিম রাজা একজন হিন্দু প্রজার ওপর সাপোজ অত্যাচার করলো, কিন্তু সেটার যে দায় তো আজকের কোনো এক মুসলিম পরিবারের হতে পারে না, কোনো এক মুসলিম মানে অফিস যাত্রী অথবা কৃষকের হতে পারে না, তাই না? সেরকমই আজ থেকে 1000 বছর আগে কোনো এক ব্রাহ্মণ পুরোহিত কোনো এক দলিতের ওপর অত্যাচার করলো, সেটার দায় তো আজকের কোনো ব্রাহ্মণ সন্তানের হতে পারে না। সেরকমই একজন কায়স্থ জমিদার অথবা একজন রাজপুত জমিদার দলিত অথবা বর্তমানে যে মধ্যবর্ণ বা ওবিসিরা আছেন তাদের ওপর অত্যাচার করলো, তার দায় তো আজকের রাজপুত বা কায়স্থর হতে পারে না। অনেক সময় বলা হয় যে এদের ওপর এখনো বহু জায়গায় অত্যাচার হয়, সেটা যারা অত্যাচার করেছে তাদের শাস্তি দাও, তার তার দায় তো সবাই নিতে পারে না। কোনো একটা জায়গায় কিছু রাজপুত কিছু দলিতকে মারলো, এর দায় তো সমস্ত রাজপুতের নয়। কারণ আমরা তো দেখি যে বহু ক্ষেত্রে অনেক সময় পুরুষ স্ত্রীর ওপর অত্যাচার করে, তার মানে কি সব পুরুষ স্ত্রীর ওপর অত্যাচার করছে? অনেক সময় দেখি আমরা স্ত্রী মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে স্বামীকে, তার মানে কি সব মেয়ে মিথ্যে মামলায় স্বামীকে ফাঁসাচ্ছে? তা তো নয়, এটাও তাই। ঠিক আছে তো, এবং আমরা আবারও বলছি, রিজার্ভেশনটার যদি ভালো ফল দিতে হয় তাহলে এসসি এসটির যে ক্রিমি লেয়ারকে হটাও। একবার রিজার্ভেশন পেয়ে গেলে তোমার সন্তান সন্ততি আর পাবে না, কারণ তুমি পেয়ে গেছো, তুমি উচ্চ লেভেলে চলে এসছো। এর ফলে কি হবে, একদিকে যারা পায়নি তারা তাদের পাওয়ার স্কোপ হবে নতুন করে, কারণ আর মানে এসসি এসটিদেরই আরো বেশি যে দরিদ্রতম অংশের কাছে যাবে। আবার একই সঙ্গে আস্তে আস্তে করে যত দরিদ্রতম অংশের কাছে যাবে তত একটু একটু করে রিজার্ভেশনটাকে তুলে দেওয়ার জায়গায় সমাজ আসতে পারবে। এটা তো কমিয়ে ফেলার কথা সংবিধানেই বলা আছে আস্তে আস্তে করে। আর যদি কোনোদিন না কমানো হয় তাহলে চিরকালের জন্য উচ্চবর্ণ যে গরিব এবং মধ্যবিত্ত বঞ্চনা করে যাওয়াটাই তাহলে রাষ্ট্র ঠিক করে নিয়েছে তার নীতি। এটা তাহলে রাষ্ট্রকে স্বীকার করতে হবে, আমাদের নীতি হলো উচ্চবর্ণ গরিব এবং মধ্যবিত্তকে বঞ্চনা করা। স্বীকার করে এবার শুরু করুক। ঠিক আছে, অজস্র ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।